আর এই পুরো আলোচনার জন্য আমরা নির্ভর করছি টেকওয়ার্ল্ড বাংলাদেশের দারুণ সমৃদ্ধ একটি আর্কাইভের উপর। দিনটি হলো বৃহস্পতিবার 5 মার্চ 2026। তাহলে প্লে স্টোরের গল্পটা দিয়েই শুরু করা যাক। এপিক গেমস বনাম গুগলের এই লড়াইটা নিয়ে টেক দুনিয়ায় গত কয়েক বছর ধরে বেশ আলোচনা হচ্ছিল। ফোর্টনাইটের মতো একটা জনপ্রিয় গেমের নির্মাতা প্রতিষ্ঠান যখন গুগলের মতো বিশাল টেক জায়ান্টের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট বা একচেটিয়া ব্যবসার অভিযোগ এনে আইনি লড়াইয়ে নামে, তখন সেটা আর শুধু একটা গেমের মধ্যে সীমাবদ্ধ থাকে না। না, মোটেও সীমাবদ্ধ থাকে না। এটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা বিদ্রোহ বলা যায়। হ্যাঁ, টেকওয়ার্ল্ডের খবর অনুযায়ী এই দীর্ঘ আইনি লড়াই এবং সমঝোতার ফলে গুগল তাদের প্লে স্টোরে প্রতিযোগিতার পরিবেশ বাড়াতে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। এই পরিবর্তনের ইম্প্যাক্টটা বোঝার জন্য আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। এতকাল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরের মতো প্ল্যাটফর্মগুলো একটা ওয়াল্ড গার্ডেন বা বদ্ধ ইকোসিস্টেম হিসেবে কাজ করেছে। মানে কোনো ডেভেলপার যদি তার অ্যাপ ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চায়, তবে তাকে এই প্ল্যাটফর্মগুলোর নিয়ম মেনেই চলতে হতো। আর সবচেয়ে বড় বিতর্কের জায়গাটা তো ছিল ওই ইনআপ পারচেজ বা অ্যাপের ভেতরের কেনাকাটায় গুগল বা অ্যাপলের বিশাল একটা কমিশন কেটে নেওয়া, যেটা অনেক ক্ষেত্রে 30% পর্যন্ত ছিল। ঠিক ধরেছেন। এপিক গেমস মূলত এই ট্যাক্সের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা চেয়েছিল নিজেদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে, যাতে এই বিশাল লভ্যাংশটা প্ল্যাটফর্মকে দিতে না হয়। সাধারণ ব্যবহারকারী হিসেবে হয়তো এই পেছনের লড়াইটা অনেকেই টেরই পেতেন না, কিন্তু ডেভেলপারদের জন্য আয়ের 30% ছেড়ে দেওয়াটা একটা বিশাল ব্যাপার। বিশেষ করে যারা ছোট বা স্বাধীন ডেভেলপার, তাদের তো লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাওয়ার মতো অবস্থা হয়। একদম। তো এখন এই সমঝোতার ফলে প্লে স্টোরে থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম বা বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের যে সুযোগ তৈরি হচ্ছে, সেটা তো বাজারের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। ঠিক ওই জায়গাতেই গুগলের আধিপত্যের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে। যখনই প্ল্যাটফর্মের ভেতরে বিকল্প পেমেন্ট গেটওয়ে ব্যবহারের স্বাধীনতা চলে আসে, তখন আর একচেটিয়া বাজার ধরে রাখা সম্ভব হয় না। এটি ডেভেলপারদের যেমন স্বস্তির, তেমনি অন্যান্য ছোট অ্যাপ স্টোরগুলোর জন্য একটা বড় সুযোগ। তারা এখন অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের ভেতরেই গুগলের সাথে সরাসরি প্রতিযোগিতা করতে পারবে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, প্লে স্টোর যখন একটু বেশি উন্মুক্ত হয়ে যাচ্ছে, তখন সাধারণ ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টা কি হুমকির মুখে পড়বে না? আমরা তো জানি যে সাইড লোডিং বা বাইরের উৎস থেকে অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে ম্যালওয়্যার বা ভাইরাস আক্রমণের একটা বড় ঝুঁকি থাকে। গুগল এতদিন এই নিরাপত্তার যুক্তি দিয়েই তো তাদের একচেটিয়া নিয়ন্ত্রণকে জায়েজ করে আসছিল। নিরাপত্তার যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু বদ্ধ ইকোসিস্টেমের একটা বড় সুবিধা হলো কোয়ালিটি কন্ট্রোল। গুগল যখন প্রতিটি অ্যাপ যাচাই করে স্টোরে জায়গা দেয়, তখন ম্যালওয়্যারের ঝুঁকি অনেক কমে যায়। কিন্তু এখন চ্যালেঞ্জটা হলো কিভাবে বাজারকে উন্মুক্ত রেখেও ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা যায়। তার গুগলকে এখন আরও বেশি সতর্ক হতে হবে। খালি করতে হবে যাতে থার্ড পার্টি সোর্স থেকে আসা অ্যাপগুলো ও ডিভাইসের ক্ষতি করতে না পারে। তবে দিন শেষে এই পরিবর্তনটা প্রমাণ করে যে কোনো একটি নির্দিষ্ট কোম্পানির হাতে পুরো বাজারে নিয়ন্ত্রণ থাকাটা স্বাস্থ্যকর নয়। প্রতিযোগিতাই তো উদ্ভাবনের মূল চালিকা শক্তি। দারুণ বলেছেন। উদ্ভাবনের কথা যখন উঠলই, তখন গুগলেরই আরেকটি বড় ইনোভেশনের দিকে নজর দেওয়া যাক। আমাদের দ্বিতীয় টপিক, গুগল সার্চের এআই মোডে যুক্ত হওয়া নতুন ক্যানভাস ফিচার। এতকাল তো আমরা গুগলে শুধু কিছু লিখে সার্চ করতাম, আর অনেকগুলো নীল রঙের লিঙ্ক আমাদের সামনে হাজির হতো। সেখান থেকে নিজে পড়ে পড়ে তথ্য বের করতে হতো। হ্যাঁ, গতানুগতিক সার্চিংয়ের যে ধারণাটা ছিল আর কি। কিন্তু এই ক্যানভাস ফিচারটা তো পুরো কাজের ধরনটাই পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সার্চ ইঞ্জিনের এই বিবর্তনটা আসলে অবধারিত ছিল। জেনারেটিভ এআই আসার পর থেকে তথ্য খোঁজার ধারণাটাই বদলে গেছে। ক্যানভাস ফিচারটিকে শুধু একটা এআই চ্যাটবট হিসেবে ভাবলে ভুল হবে। এটি মূলত একটা ইন্টিগ্রেটেড ওয়ার্কস্পেস বলতে ঠিক ধরুন, আগে মানুষ একটা ব্রাউজারে সার্চ ইঞ্জিন খোলা রাখত, আর একটা ট্যাবে হয়তো গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ড খোলা থাকত, আর পাশাপাশি নোট নেওয়ার জন্য অন্য কোনো অ্যাপ ব্যবহার করত। ক্যানভাস এই সবগুলোকে এক জায়গায় নিয়ে এসেছে। আমার কাছে এই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। ধরুন, একটা রিসার্চ প্রজেক্ট দাঁড় করাতে হবে। ক্যানভাসের ভেতরেই এআইকে নির্দেশ দেয়া যাচ্ছে তথ্য খুঁজে বের করার জন্য। তারপর সেই তথ্যের উপর ভিত্তি করে একটা রূপরেখা বা আউটলাইন তৈরি করতে বলা হচ্ছে। এবং শুধু আউটলাইন নয়, এমনকি লেখাটার টোন কেমন হবে সেটাও নির্ধারণ করা যাচ্ছে। হ্যাঁ,
লেখাটা কি খুব প্রফেশনাল হবে নাকি একটু ক্যাজুয়াল হবে সেটাও এআই এর সাহায্যে ঠিক করে নেওয়া যাচ্ছে। মানে আলাদা আলাদা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করার যে বিরক্তি সেটা একেবারেই দূর হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় হলো কনটেক্সট বা প্রেক্ষাপট ধরে রাখার ক্ষমতা। আপনি যখন ক্যানভাসে কাজ করছেন তখন এআই আপনার পুরো প্রজেক্টের কনটেক্সট মনে রাখছে। আপনি একটা প্যারাগ্রাফ লিখে এআইকে বলতে পারেন এই অংশটা একটু বেশি জটিল হয়ে গেছে, এটাকে সহজ করে দাও, অথবা এখানে ওই আগের আর্টিকেলের ডেটাটা যুক্ত করে দাও। ওয়াও, তার মানে সে আগের সব ইনস্ট্রাকশন মনে রেখে কাজ করছে। একদম। এআই তখন একজন দক্ষ সহকারীর মতো ওই নির্দিষ্ট অংশের কাজটুকু করে দিচ্ছে। এই যে হিউম্যান এআই কোলাবোরেশন, এটা মানুষের উৎপাদনশীলতাকে এমন এক মাত্রায় নিয়ে যাবে যা আমরা আগে কখনো কল্পনাও করিনি। কিন্তু এই জায়গায় অনেকেই একটা আশঙ্কার কথা বলেন, মানে এআই যদি আমাদের গবেষণার কাজ, ডেটা সাজানো বা লেখালেখির এত বড় একটা অংশ নিজে থেকেই করে দেয়, তাহলে মানুষের নিজস্ব বিশ্লেষণ ক্ষমতা বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কী হবে? আমরা কি ধীরে ধীরে এআই এর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ব না? এই আশঙ্কাটা অমূলক নয়। যে কোনো নতুন প্রযুক্তিরই একটা দ্বিমুখী প্রভাব থাকে। ক্যানভাসের মতো টুলগুলো মূলত আমাদের মেকানিক্যাল বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো কমিয়ে দেয়। তথ্য খোঁজা, সেটাকে ফরম্যাট করা, এগুলো ভীষণ সময় সাপেক্ষ কাজ। তা তো বটেই। এআই যখন এই কাজগুলো করে দিচ্ছে, তখন মানুষের হাতে কিন্তু আরও বেশি সময় থাকছে সেই তথ্যের গভীরে যাওয়ার বা নতুন কোনো আইডিয়া নিয়ে ভাবার। নির্ভরতার বিষয়টা নির্ভর করবে আমরা টুলটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর। আমরা যদি এআই এর তৈরি করা লেখাকেই চোখ বন্ধ করে চূড়ান্ত বলে ধরে নিই, তবে সেটা অবশ্যই চিন্তাশক্তির অবক্ষয় ঘটাবে। অর্থাৎ জাস্ট কপি পেস্ট করলে বিপদ। হ্যাঁ, কিন্তু এটাকে যদি কেবল একটা ড্রাফট বা খসড়া হিসেবে ব্যবহার করি, তবে সেটা আমাদের কাজের মান বাড়াতেই সাহায্য করবে। তার মানে এআই আমাদের রিপ্লেস করছে না, বরং আমাদের কাজের স্পিড বাড়িয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা পয়েন্ট। এবার চলুন একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক। আমাদের আলোচনার তৃতীয় বিষয়টি সরাসরি দক্ষিণ এশিয়ার স্টার্টআপ ইকোসিস্টেমের সাথে জড়িত। জিএসএমএ ফান্ডের খবরটি, রাইট? হ্যাঁ, টেক ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক সংগঠন জিএসএমএ বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল প্রকল্পে ইনোভেশন ফান্ডের মাধ্যমে সহায়তা দিচ্ছে। বিশ্বের এত জায়গা থাকতে হঠাৎ এই অঞ্চলটির দিকে বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর দেওয়ার কারণ কি হতে পারে? এর পেছনে বেশ কিছু ডেটা ড্রিভেন কারণ আছে। বাংলাদেশ ও পাকিস্তান এই দুটো দেশেই স্মার্টফোন পেনিট্রেশন বা মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত এক দশকে অভাবনীয় হারে বেড়েছে। জিএসএমএ যেহেতু মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন, তাদের মূল আগ্রহই হল মোবাইল ফার্স্ট ইকোনমিকে কেন্দ্র করে। এবং এই দেশগুলোর জনসংখ্যার একটা বিশাল অংশ তো তরুণ। ঠিক, তরুণ জনগোষ্ঠী খুব দ্রুত নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারে। কিন্তু এই অঞ্চলে অনেক বড় বড় আর্থসামাজিক সমস্যাও রয়েছে। সেটা হতে পারে কৃষি, স্বাস্থ্যসেবা বা আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে। আর স্টার্টআপগুলো তো মূলত এই সমস্যাগুলো সমাধানের জন্যই কাজ করে। যেমন আমাদের দেশে দেখেছি কিভাবে রাইড শেয়ারিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো মানুষের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। স্থানীয় তরুণ উদ্যোক্তারা তাদের চারপাশের সমস্যাগুলো যত ভালোভাবে বোঝেন, বাইরের কেউ ততটা বুঝবে না। একদম সত্যি। কিন্তু তাদের আইডিয়াগুলোকে একটা বড় স্কেলে নিয়ে যাওয়ার জন্য যে মূলধনের প্রয়োজন হয়, সেটা সবসময় স্থানীয়ভাবে পাওয়া যায় না। জিএসএমএ ফান্ডের গুরুত্বটা হয়তো ঠিক এখানে। শুধু মূলধন নয়, এখানে একটা বড় ব্যাপার হলো ভ্যালিডেশন বা স্বীকৃতি। সিলিকন ভ্যালির বড় বড় ভেঞ্চার ক্যাপিটালিস্টরা সাধারণত দক্ষিণ এশিয়ার উদীয়মান বাজারগুলো নিয়ে খুব একটা কাজ করতে চান না, কারণ এখানকার মার্কেট ডাইনামিক্স তাদের কাছে পরিষ্কার নয়। তাদের কাছে এটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট মনে হতে পারে। হ্যাঁ, কিন্তু জিএসএমের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যখন এখানকার কোনো স্টার্টআপকে ফান্ডিং দেয়, তখন সেটা গ্লোবাল মার্কেটে ওই স্টার্টআপের জন্য একটা আস্থার জায়গা তৈরি করে। এর ফলে পরবর্তীতে অন্যান্য আন্তর্জাতিক ফান্ডিং পাওয়াটাও অনেক সহজ হয়ে যায়। এর সাথে আরেকটা বিষয় যোগ করা যায়। এই ফান্ডিংয়ের সাথে কিন্তু শুধু টাকা আসে না, আসে গ্লোবাল মেন্টরশিপ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ। একটি দেশীয় স্টার্টআপ যখন বিশ্বের অন্যান্য সফল স্টার্টআপের কাজের ধরন দেখতে পারে, তাদের এক্সপার্টদের কাছ থেকে সরাসরি গাইডেন্স পায়, তখন তাদের ব্যবসায়িক মডেলও একটা বড় ধরনের পরিপক্কতা আসে। অবশ্যই এই ধরনের আন্তর্জাতিক ফান্ডিং মূলত স্থানীয় মেধাগুলোকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার একটা সিঁড়ি হিসেবে কাজ করে।
এবং এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব পুরো দেশের অর্থনীতিতেই পড়ে। কিভাবে সেটা? কালচার গড়ে ওঠে। জিএসএম এর এই পদক্ষেপটি প্রমাণ করে যে ডিজিটাল উদ্ভাবনের কেন্দ্রবিন্দু এখন আর শুধু পশ্চিমা বিশ্বেই সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর দিকেও ছড়াচ্ছে। চমৎকার একটা বিশ্লেষণ। বড় বড় অর্থনীতি এবং বৈশ্বিক ফান্ডের এই ভারী আলোচনা থেকে বেরিয়ে এবার এমন একটা বিষয়ে আসি যেটা দৈনন্দিন জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, হোয়াটসঅ্যাপের কাস্টম স্টিকার। হ্যাঁ, এটা বেশ মজার একটা টপিক। টেকওয়ার্ল্ডের খবর বলছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে এখন নিজেদের তৈরি করা স্টিকার শেয়ার করার ফিচারটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। আপাতদৃষ্টিতে এটা খুব সাধারণ একটা আপডেট মনে হলেও মানুষ কিন্তু এই ফিচারটা নিয়ে রীতিমতো মেতে আছে। মানুষের এই মেতে থাকার পেছনের মনস্তত্ত্বটা বেশ কৌতূহল উদ্দীপক। ডিজিটাল যোগাযোগের বিবর্তনটা যদি খেয়াল করেন, প্রথমে ছিল শুধু টেক্সট, তারপর এলো ইমোটিকন, যেগুলোকে আমরা কোলন আর ব্র্যাকেট দিয়ে বানাতাম। উইথ স্মাইলি ফেস বা স্যাড ফেস। হ্যাঁ, এরপর এলো ইমোজি, তারপর জিফ বা জিআইএফ, আর এখন কাস্টম স্টিকার। প্রতিটি ধাপেল কিন্তু মানুষ চেয়েছে তার নিজের আবেগ বা এক্সপ্রেশনটাকে আরও নিখুঁতভাবে ডিজিটাল পর্দায় তুলে ধরতে। টেক্সট দিয়ে সবসময় একটা কথার টোন বোঝানো যায় না। সেটা তো বটেই। একটা কথা কি সিরিয়াসলি বলা হচ্ছে নাকি মজা করে, সেটা শুধু অক্ষর দিয়ে বোঝানো অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক। আমাদের সবারই বন্ধুবান্ধবের এমন কিছু গ্রুপ চ্যাট থাকে যেখানে হয়তো ঘন্টার পর ঘন্টা কোনো টেক্সট মেসেজ আসে না, শুধু একের পর এক স্টিকার চালাচালি হয়। বন্ধুদের আড্ডার কোনো একটা অদ্ভুত মুহূর্তের ছবি তুলে সেটাকে সাথে সাথে স্টিকার বানিয়ে ফেলা, এটা যেন একটা নিজস্ব ভাষা তৈরি করার মতো। একদম নিজস্ব একটা জগৎ। হ্যাঁ, একটা নির্দিষ্ট স্টিকারের পেছনের জোকসটা হয়তো শুধু ওই গ্রুপের মানুষরাই বুঝবে, বাইরের কেউ না। এই যে নিজস্ব ভাষা বা মাইক্রো কমিউনিটি তৈরির বিষয়টা বললেন, এটাই কাস্টম স্টিকারের সবচেয়ে বড় শক্তি। এটা কমিউনিকেশনকে হাইপার লোকালাইজড করে ফেলে। আপনি যখন আপনার নিজের ছবি বা আপনার পরিচিত কোনো মিমের স্টিকার পাঠাচ্ছেন, তখন আপনি আসলে যোগাযোগের মধ্যে নিজের আইডেন্টিটি বা সত্তাটাকে যুক্ত করছেন। ব্যাপারটা বেশ গভীর। হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজিং অ্যাপগুলো এই সাইকোলজিটা খুব ভালো করেই বোঝে। তারা জানে ব্যবহারকারীকে যদি অ্যাপের ভেতরে নিজেদের মতো করে কিছু তৈরি করার সুযোগ দেওয়া হয়, তবে তারা সেই অ্যাপটির প্রতি আরও বেশি লয়াল বা অনুগত হয়ে পড়বে। তার মানে এই ছোট একটা ফিচার আসলে ইউজার রিটেনশন বা ব্যবহারকারীকে ধরে রাখার একটা বিশাল কর্পোরেট স্ট্র্যাটেজি। আমরা ভাবছি আমরা মজা করছি, কিন্তু দিন শেষে আমরা এই প্ল্যাটফর্মটার ইকোসিস্টেমের ভেতরেই আরও বেশি জড়িয়ে পড়ছি। ঠিক তাই। পার্সোনালাইজেশন বা ব্যক্তিগতকরণের চেয়ে বড় কোনো টুল এখন আর নেই। মানুষ সবকিছুর মধ্যে নিজের একটা ছাপ রাখতে চায়। স্টিকার তৈরি করার স্বাধীনতা দিয়ে হোয়াটসঅ্যাপ মূলত মানুষের সেই আকাঙ্ক্ষাটাকেই কাজে লাগাচ্ছে। সত্যি, সাধারণ একটা ফিচারের পেছনে এত বড় চিন্তা থাকে, সেটা ভাবলে অবাক হতে হয়। এই চারটে বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমরা আজকের গভীর অনুসন্ধানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু এই ভিন্ন ভিন্ন খবরগুলোর মধ্যে একটা দারুণ অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। সেটা কি? আমরা শুরু করেছিলাম গুগলের মতো বিশাল কোম্পানির অ্যাপ স্টোর পলিসি বদলানোর খবর দিয়ে, যেখানে একচেটিয়া বাজার ভেঙে ডেভেলপাররা স্বাধীনতা পাচ্ছে। এরপর দেখলাম গুগল ক্যানভাসের মাধ্যমে এআই কিভাবে আমাদের কাজের একটা বড় অংশ নিজের কাঁধে তুলে নিচ্ছে। আবার জানলাম জিএসএমএ ফান্ডের কারণে দেশীয় স্টার্টআপগুলো কিভাবে বিশ্ব দরবারে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। আর শেষে দেখলাম হোয়াটসঅ্যাপ স্টিকার কিভাবে ব্যক্তিগত যোগাযোগের ধরন বদলে দিচ্ছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে টেকনোলজি এখন একই সাথে অনেক বেশি গ্লোবাল এবং অনেক বেশি পার্সোনাল হয়ে উঠছে। এই যোগসূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি এখন এমন একটা ইকোসিস্টেম তৈরি করছে যেখানে সবকিছু একটার সাথে আর একটা সংযুক্ত। কোনো একটা পরিবর্তনে একা ঘটে না। তবে আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় নিয়ে সবার আলাদা করে ভাবা উচিত। কোন বিষয়টা? আমরা দেখলাম গুগল ক্যানভাসের মতো এআই টুলগুলো মানুষের নির্দেশ শুনে কাজ করছে। আবার দেখলাম প্লে স্টোরের মতো বাজারগুলো থার্ড পার্টিদের জন্য উন্মুক্ত হচ্ছে। এখন একটু ভবিষ্যতের কথা কল্পনা করা যাক। ভবিষ্যৎ কিরকম? ধরুন, ভবিষ্যতে এআই শুধু আর আমাদের নির্দেশ পালনের মধ্যে সীমাবদ্ধ থাকল না। সে হয়তো নিজেই বুঝতে পারল যে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের মধ্যে কোন ধরনের কাস্টম স্টিকারগুলোর চাহিদা সবচেয়ে বেশি। সেই ডেটা বিশ্লেষণ করে এআই নিজে থেকেই একটা নতুন স্টিকার মেকার অ্যাপ কোড করে ফেলল। আচ্ছা।
যেহেতু প্লে স্টোর এখন উন্মুক্ত, এআই সরাসরি সেই অ্যাপটাকে অল্টারনেটিভ স্টোরে রিলিজ করে দিল। কোনো মানুষের সাহায্য ছাড়াই একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বাজার বিশ্লেষণ করে প্রোডাক্ট তৈরি করে সেটা বিক্রি করতে শুরু করলো। এটা তো রীতিমতো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে। কিন্তু প্রযুক্তি যে গতিতে স্বয়ংক্রিয়তার দিকে এগোচ্ছে, তাতে মানুষের নিজস্ব সৃজনশীলতা আর এআই এর এই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতার মধ্যকার সীমারেখাটা আসলে কোথায় গিয়ে ঠেকবে? একটা এআই নিজেই উদ্যোক্তা হয়ে যাচ্ছে, এই চিন্তাটা একই সাথে রোমাঞ্চকর এবং কিছুটা গা ছমছমে। মানুষের সৃজনশীলতা কি তাহলে শুধু এআই এর তৈরি করা প্রোডাক্টগুলো ব্যবহার করার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে, নাকি মানুষ এআইকে ছাড়িয়ে নতুন কোনো মাত্রা আবিষ্কার করবে? সেটাই আসলে দেখার বিষয়। এই প্রশ্নটার উত্তর হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আজকের মতো এই বিশাল এবং উস্কানোন্মুখ ভাবনার জায়গাটিতেই আমরা থামছি। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়ার নতুন কোনো চমকপ্রদ খবর নিয়ে আবারও এমন গভীর অনুসন্ধান চলবে। ততক্ষণ পর্যন্ত এই ডিজিটাল বিবর্তনের ওপর নজর রাখা ছাড়া উপায় নেই।